ধন্যবাদ। আমরা ২ সপ্তাহ পরে মনে হয় শুরু করলাম। আমাদের একটু আমার পার্সোনাল ব্যস্ততা ছিল। যার কারণে মনে হয় গত ২ সপ্তাহ আমরা ক্লাস নিতে পারিনি। আমরা শুরু করেছিলাম অর্থোপেডিক্স ভাইবা নিয়ে। ভাইবা নিয়ে যে তোমাদের আমাদের স্টুডেন্টদের রিকোয়েস্টে ফাইনাল প্রপে যারা পরীক্ষা দেয় তার মধ্যে সার্জারি একটা পেপার আমরা জানি। সার্জারি পেপার 1 এর মধ্যে যে অর্থোপেডিক্স সে ৪ ভাগের ১ ভাগের রিটেন এবং ভাইবায় ঠিক ৪ ভাগের ১ ভাগ অ্যান্সার করতে হয় অর্থোপেডিক্স থেকে। এবং ৪ জন এক্সামিনার মধ্যে একজন এক্সামিনার থাকে অর্থোপেডিক্স। সেদিক থেকে অর্থোপেডিক্স নিয়ে আমরা ভাইবা নিয়ে ক্লাস কথাবার্তা বলছিলাম। প্রশ্ন এবং কি কি সম্ভাব্য প্রশ্ন হয়, কি কি প্রশ্নের উত্তর হবে, কি কি আমরা তোমাদের সাথে সেগুলি শেয়ার করেছি। প্রথম ২টি ক্লাসে আমরা কতটুকু তোমাদের যে শুরুর দিকে প্রশ্নগুলি নিয়ে কিছু আলাপ আলোচনা করেছিলাম মনে হয়। আমরা এখন আজকে 3rd ক্লাস যেটা করতেছি এরপর আবার যা বাকি থাকবে পরবর্তী ক্লাসগুলিতে আমরা শেষ করে দেব। আমরা হয়তো একটা ক্লাস না আরো কিছু ক্লাস নিতে হবে আমাদের। দেখ আমরা যতটুকু পারি আমরা আজকে আলাপ আলোচনা করি। যে আমি প্রশ্ন বলবো সম্ভাব্য যে প্রশ্নগুলি স্যাররা করেন এবং তার অ্যান্সার কি করতে হবে, ক্রস কোশ্চেনে কি প্রশ্ন আসতে হবে সবগুলি আমরা ডিটেইলস আলোচনা করবো। তার মধ্যে যদি আমরা শুরুতেই আমরা বলেছিলাম যে ফ্র্যাকচার নিয়ে কথাবার্তা বলেছিলাম। ফ্র্যাকচার নিয়ে আমার যতটুকু মনে পড়ে আমরা অনেক দূর পড়িয়েছি। আজকে কি প্রশ্ন হয়। যা বাকি ছিল তার মধ্যে সম্ভবত এটা বাকি ছিল যে ওপেন ফ্র্যাকচার। একটা প্রশ্ন প্রায়ই থাকে যে সব মেডিকেল কলেজে অনেক মেডিকেল কলেজে আমি দেখেছি এবং যে বক্সে যে কোশ্চেনটা থাকে এবং স্যাররাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনে করে এটাকে। হোয়াট ইজ ওপেন ফ্র্যাকচার? ম্যানেজমেন্ট অফ ওপেন ফ্র্যাকচার। এটা বক্সের কোশ্চেন। যে হোয়াট ইজ ওপেন ফ্র্যাকচার? ম্যানেজমেন্ট অফ ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার আমরা ক্লাসিফিকেশনের মধ্যে বলছিলাম যে ক্লোজ ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচার। একটা ফ্র্যাকচার হলো ক্লোজ, একটা ওপেন। আমাদের মনে আছে ডেফিনিশনে বলছিলাম ক্লোজ মানে when fracture hematoma will not communicate with the external layer, it is called closed fracture. যে ক্লোজ ফ্র্যাকচার যেখানে ফ্র্যাকচার হেমাটোমা ওই এক্সটার্নাল লেয়ারের সাথে কমিউনিকেট করবে না, স্কিন ইনট্যাক্ট থাকবে এবং ব্লিডিং থাকবে না, সেটা হলো যে ক্লোজ ফ্র্যাকচার। জাস্ট এর অপোজিট যে ফ্র্যাকচার সেটা হলো ওপেন ফ্র্যাকচার। হোয়াট ইজ ওপেন ফ্র্যাকচার আমরা বলবো এটা when fracture hematoma will communicate with the external layer is called open fracture. স্কিন ব্রেক হবে, ব্লিডিং হবে। মানে ওপেন ফ্র্যাকচারের একটা ক্লাসিফিকেশন আছে, এটা স্যার অনেক সময় জিজ্ঞেস করে, যদি আমরা বলতে পারি তাহলে সেখানে একটা মনে রাখি বলা যাবে। এটা ক্লাসিফিকেশন গাস্টিলো ক্লাসিফিকেশন, যে ওপেন ফ্র্যাকচার গাস্টিলো ক্লাসিফিকেশন অনুযায়ী ইনিশিয়ালি ক্লাসিফিকেশনটা এইভাবে করা হয়েছে। 3টা ভাগে ভাগ করা হয় ওপেন ফ্র্যাকচারকে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 হলো এইটা যে wound less than 1 সেন্টিমিটার। wound less than 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার নিচে যদি কোনো wound হয় সেটাকে বলি টাইপ 1। অর্থাৎ টাইপ 2 কি? টাইপ 2 হলো wound more than 1 সেন্টিমিটার but there is a less soft tissue damage. ফ্র্যাকচার তো থাকবেই, তাকে এখন এর সাথে যদি সফট টিস্যু যে ইনজুরি হলো এটার উপর বেসিস করে ফ্র্যাকচারকে ক্লাসিফাই করতেছি আমরা। টাইপ 1 আমরা বলেছি wound less than 1 সেন্টিমিটার। টাইপ 2 বললাম আমরা wound more than 1 সেন্টিমিটার বাট লেস সফট টিস্যু ড্যামেজ। সফট টিস্যু ড্যামেজটা খুব কম হবে। টাইপ 3 যেটা সেটাকে বলবো কি এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ, যে সেখানে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার এরকম কোনো কিছু না বলে যেটা বলা হয়েছে কি যে ফ্র্যাকচার তো থাকবে, তার সাথে যদি এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ হয় তখন সেটাকে বলবো আমরা টাইপ 3। এই টাইপ 3 কে আবার 3টা ভাগে ভাগ করতে হবে, ভাগ করা হয়। এটা খুবই সহজ মনে রাখার জন্য, অত কঠিন কিছু না। টাইপ 3A, টাইপ 3B, টাইপ 3C। টাইপ 3A কি? আমরা বলেছি যে এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ, স্কিন, মাসেল, যে সফট টিস্যু যত কিছু আছে, সাবকিউটেনিয়াস টিস্যু, ফ্যাশা সবকিছু ড্যামেজ হবে। এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ, তাহলে সেখানে
এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ যদি আমরা বলি তাহলে সে টাইপ 1 যেটা সেটা কি টাইপ 3 এর মধ্যে আমরা বললাম 3A 3B 3C 3 কে আবার তিনটা সাব টাইপে ভাগ করা হয়েছে 3A 3B 3C 3A কি 3A হলো যে এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ হলো বাট বোন ইজ নট এক্সপোজড। আমি যদি দেখি যে বোন এডিকুয়েট কভার আছে, বোন ইজ নট এক্সপোজড, সেটা টাইপ 3A। টাইপ 3B কি? টাইপ 3B হলো বোন ইজ এক্সপোজড। এক্সটেন্সিভ এত সফট টিস্যু ড্যামেজ হয়েছে যে আমি যদি দেখি যে ওপেন করে ফ্র্যাকচারটা দেখি, ওখানে দেখবো কি বোন এক্সপোজ, বোন হাড় দেখা যাচ্ছে, বোন ইজ এক্সপোজ। এটা হলো টাইপ 3B। টাইপ 3C যেটা, এটা কি? এটা হলো যে টাইপ 3C যেটা, সেটা হলো যে একটু অন্য একটা কথা, যে ফ্র্যাকচার তো থাকবেই, ফ্র্যাকচার সাথে ভাস্কুলার ইনজুরি হুইচ নিডস টু বি রিপেয়ার। ভাস্কুলার ইনজুরি যদি থাকে এবং যেটা রিপেয়ার করতেই হবে, না করলে পেশেন্টের লাইফ সেভিং, পেশেন্টের জন্য বিপজ্জনক কিছু হয়ে যাবে বা লিম্বটা সেভ করা যাবে না। ভাস্কুলার ইনজুরি হুইচ নিডস টু বি রিপেয়ার, তাহলে এইটা হলো টাইপ 3C। তাহলে আমরা ভাগ করলাম কি, গ্যাস্ট্রো টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এবার 3 কে আমরা তিনটা ভাগে ভাগ করছি। টাইপ 1 less than wound less than 1 centimeter, টাইপ 2 wound more than 1 centimeter but minimum soft tissue damage। টাইপ 3 টাকে ব্রড সেন্সে আমরা বলবো কি, টাইপ 3 কি এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ, অনেক বেশি সফট টিস্যু ড্যামেজ হলে আমরা টাইপ 3 বলবো। এই টাইপ 3 কে তিনটা ভাগে ভাগ করছি আমরা, 3A 3B 3C। 3A কি? বোন ইজ নট এক্সপোজড, বোন এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ হবে বাট বোনের উপর এডিকুয়েট কভার থাকবে, বোনের উপর এডিকুয়েট কভার থাকবে। টাইপ 3B কি? বোন ইজ এক্সপোজড, এত সফট টিস্যু ড্যামেজ হয়েছে, বোন আমরা এক্সপোজ দেখতে পাচ্ছি, টাইপ 3B। আর টাইপ 3C কি? যে ভাস্কুলার ইনজুরি হুইচ নিডস টু বি রিপেয়ার, যেটাকে রিপেয়ার করা দরকার। তাহলে এটা হলো ক্লাসিফিকেশন। এখন এখানে ম্যানেজমেন্ট আমি অল্প কথা আমি শেষ করে দিচ্ছি। ওপেন ফ্র্যাকচার ম্যানেজমেন্ট আমরা কি করব? রিসাসিটেট করবো পেশেন্টকে, যেহেতু ওপেন ফ্র্যাকচার একটা মেজর ট্রমা দিয়ে হয়, যদি রিসাসিটেট করার দরকার হয় পেশেন্টকে, আমরা ATLS গাইডলাইন অনুযায়ী পেশেন্টকে আমরা রিসাসিটেট করব। যদি প্রয়োজন মনে করি, আমরা যদি দরকার হয় তাহলে আমরা রিসাসিটেট করব অ্যাট ফার্স্ট। সেকেন্ড কথা, আমরা টিটেনাস প্রোফাইল্যাক্সিস দেব। থার্ড যেটা, সেটা হলো অ্যান্টিবায়োটিক থেরাপি। ফোর্থ কি করব আমরা? ওন ডেব্রাইডমেন্ট করব। তারপরে যেটা করব আমরা, যে ফ্র্যাকচার স্টেবিলাইজেশন, ওন কভারেজ, রিহ্যাবিলিটেশন। তাহলে আমরা স্টেপগুলো কি বললাম, কি কি কাজ করতে হবে আমার ম্যানেজমেন্টের মধ্যে? আমি রিসাসিটেট করার দরকার হলে পেশেন্টকে আই উইল রিসাসিটেট দ্য পেশেন্ট, টিটেনাস প্রোফাইল্যাক্সিস, অ্যান্টিবায়োটিক থেরাপি। তারপরে বললাম আমরা যে ওন ডেব্রাইডমেন্ট, ওনকে আমরা ডেব্রাইড করব। দেন ফ্র্যাকচার স্টেবিলাইজেশন। তারপরে আমরা বলছি ওন ক্লোজার, যে ওনটা থাকবে সেটা ওনটাকে ক্লোজ করতে হবে। লাস্টলি আমরা রিহ্যাবিলিটেশন। তাহলে এই কাজগুলি আমরা করবো। একটু আমরা যদি এর মধ্যে কয়েকটা কথা একটু ডিটেইলস বলতে হবে। অ্যান্টিবায়োটিক থেরাপির ক্ষেত্রে আমরা কি অ্যান্টিবায়োটিক দিব? আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আমরা ওনস অফ আমরা কালচার সেন্সিটিভিটি করতে পাঠিয়ে দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করবো, এটা মনে রাখতে হবে। আর যেহেতু আমরা এটা ওপেন ফ্র্যাকচার, এখানে আমরা যে অ্যান্টিবায়োটিক দিব সেটা কি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব এবং প্যারেন্টাল রুটে অ্যান্টিবায়োটিক দিব। কখনই আমি ওরাল ফর্মে অ্যান্টিবায়োটিকটা দিব না, আইভি রুটে দিব আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক। এরপরে যে পরবর্তীতে আমরা কালচার সেন্সিটিভিটি দেখে আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করবো। আর ওন ডেব্রাইডমেন্ট কি? রিমুভাল অফ ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যু। এই ওন ডেব্রাইডমেন্টের মধ্যে কতগুলি স্টেপ আছে। ডেব্রাইডমেন্টের স্টেপ কি? wound excision, wound extension, wound cleaning and যে wound excision, wound extension, wound cleaning, এই তিনটা কথাই। যে wound excision, woundটাকে আমরা এক্সারসাইজ করবো, যে ডেড টিস্যু থাকবে যেটা, সেটাকে আমরা এক্সারসাইজ করবো। wound excision, wound extension, এক্সটেন্ড করে দেখবো যে কোনো আরো ফার্দার কোনো ফরেন বডি কোথাও আছে কিনা, কোনো ইনজুরি আছে কিনা, সেটা আমরা দেখবো। wound excision, wound extension, then
ক্লিন করবো কি নর্মাল স্যালাইন দিয়ে 6 to 10 লিটার নর্মাল স্যালাইন দিয়ে আমরা ওন্ডকে ক্লিন করবো। তাহলে এই wound extension ক্লিনিং ক্লিন করবো কি 6 to 10 লিটার নর্মাল স্যালাইন দিয়ে wound debridement গেল। এরপরে আমরা বলছিলাম যে ফ্র্যাকচার স্টেবিলাইজেশন। ফ্র্যাকচার কিভাবে স্টেবিলাইজ করবো এখানে ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা এক্সটার্নাল ফিক্সেটর দিয়ে ইউজ করি। এখানে এক্সটার্নাল ফিক্সেটর মানে কি দুইটা এক্সটার্নাল ফিক্সেটর, একটা আমরা বলেছিলাম যে এক্সটার্নাল মেথডস অফ ইমোবিলাইজেশন মধ্যে এক্সটার্নাল মেথড এর মধ্যে এক্সটার্নাল ফিক্সেটর একটা মেথড যেটা দিয়ে দুইটা ফ্র্যাগমেন্টকে ধরে রাখা হয়। এই যে এক্সটার্নাল ফিক্সেটর থাকবে তাতে আমার কি ওন্ডটাকে আমরা রেগুলার ড্রেসিং করতে পারি, ফ্র্যাকচারকে স্টেবিলাইজ করা হলো এবং ওন্ডটাকে আমরা যে রেগুলার ড্রেসিং করব প্রয়োজনে আমরা যদি রেগুলার ড্রেসিং করার দরকার এই ড্রেসিং করবো, ক্লোজ করার দরকার হলে যখন ক্লোজ করবো আমরা ক্লোজ করবো, আমাদের ওন্ডের প্যাটার্ন অনুযায়ী আমরা ওন্ডের ট্রিটমেন্ট করবো। তাহলে ফ্র্যাকচার স্টেবিলাইজেশন বাই এক্সটার্নাল ফিক্সেটর। কোথাও যদি এক্সটার্নাল ফিক্সেটর ফ্যাসিলিটিস না থাকে সেক্ষেত্রে আমরা কি করবো ফ্র্যাকচার স্টেবিলাইজেশন বাই প্লাস্টার কাস্ট। তাহলে ফ্র্যাকচার স্টেবিলাইজেশন বাই এক্সটার্নাল ফিক্সেটর অর প্লাস্টার কাস্ট। এরপরে কি বলছি আমরা ওন্ড ক্লোজার, ওন্ডটাকে তো ক্লোজ করতে হবে। এটা যদি প্রাইমারি ছোট্ট একটা ওন্ড থাকে আমরা ওন্ড প্রাইমারি ক্লোজ করতে পারি, সেকেন্ডারি ক্লোজার করতে পারি, স্কিন গ্রাফটিং করতে পারি, ফ্লাপ কভারেজ দিয়ে করতে পারি, যেভাবে যে করা দরকার আমরা সেভাবেই করবো আমরা যে ওন্ড ক্লোজ করবো। আর লাস্টলি আমরা কি করবো রিহ্যাবিলিটেট করবো পেশেন্টকে। এই ওপেন ফ্র্যাকচার ম্যানেজমেন্ট এটাই। এছাড়া এখানে তেমন কিছু নাই। আমরা যদি পরবর্তী কোশ্চেন ফ্র্যাকচার নিয়ে আসি যেটা করা হয় অনেক সময় বা জিজ্ঞেস করা কমন কোশ্চেন কি চিলড্রেনদের কমন ফ্র্যাকচার কি আছে। চিলড্রেনদের কমন ফ্র্যাকচার আমরা যা 1 নম্বরে যেটা বলবো সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস। চিলড্রেনদের কমন ফ্র্যাকচার, চিলড্রেন মানে কমন কি ফ্র্যাকচার হয়, সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস। তারপরে যেটা বলবো আমরা চিলড্রেনদের ফ্র্যাকচার, যেহেতু আমরা জানি গ্রেনিস্টিক ফ্র্যাকচারটা চিলড্রেনদেরই হয়, গ্রেনিস্টিক ফ্র্যাকচার। আর একটা ফ্র্যাকচার এপিফাইসিসিয়াল ফ্র্যাকচার, যে ইউফেসিসটা চিলড্রেনদেরই বাচ্চা থাকে বা বড়দের তো একটা বয়সের পর ইউফেসিস ক্লোজ হয়ে যায়, কাজে এটা চিলড্রেনদের ফ্র্যাকচার ইউফেসিয়াল ফ্র্যাকচার। আর একটা ফ্র্যাকচার কমন ফ্র্যাকচার বাচ্চাদের হয় চিলড্রেনদের, সেটা কি ক্লাভিক্যাল ফ্র্যাকচার, ফ্র্যাকচার ক্লাভিক্যাল। আর একটা ফ্র্যাকচার বলছিলাম আমরা মন্টাজিয়া ফ্র্যাকচার, ফ্র্যাকচার আলনা উইথ ডিসলোকেশন অফ দ্য সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট। তাহলে এই কটা আমরা বলবো যে চিলড্রেনদের কমন ফ্র্যাকচার। চিলড্রেনদের কমন ফ্র্যাকচার ক্ষেত্রে আমাদের তাহলে মনে রাখতে হবে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস 1 নম্বরে, 2 নম্বরে আমাদের কি গ্রেনিস্টিক ফ্র্যাকচার, ফ্র্যাকচার ক্লাভিক্যাল, আর কি একটা বললাম আমরা মন্টাজিয়া ফ্র্যাকচার। সেম কোশ্চেন যখন আসবে যে ফ্র্যাকচার অ্যাডাল্টদের কমন ফ্র্যাকচার কি, এল্ডারলি পার্সনদের কমন ফ্র্যাকচার কি। চিলড্রেনদের ফ্র্যাকচার আমরা যেহেতু বললাম, তাহলে এল্ডারলি পার্সনদের কি কমন ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আমাদের আমরা মনে রাখতে হবে যে যে কিছু কিছু ফ্র্যাকচার হয় যেটা অস্টিওপোরোটিক বোন এল্ডারলি পার্সনদের কমন ফ্র্যাকচার বলা হয়েছে। ব্যাপারটা মানে ওদের বোনসটা একটু উইক থাকে, বোন অস্টিওপোরোটিক থাকে, বোন মাস কম হয়ে যায়। সেই জন্য এই দেখা যায় যে কি যে এল্ডারলি পার্সনদের এই ফ্র্যাকচার গুলি কমন হয়। তার মধ্যে 1 নম্বর যদি বলি আমরা কোলিস ফ্র্যাকচার, যে ওল্ড এজে কমন ফ্র্যাকচার 1 নম্বরে আমরা বলবো কোলিস ফ্র্যাকচার। তারপরে যদি আমরা বলি অ্যাডাল্টদের কমন ফ্র্যাকচারের মধ্যে যে ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার যেটা, সেটাও কি কাদের হয়, এল্ডারলি পার্সনদের হয় ভার্টিব্রাল কম্প্রেশন। যদি আসি আমরা ফিমারে, প্রক্সিমাল ফিমারে যে ফ্র্যাকচার গুলি হয় এগুলি এল্ডারলি পার্সনদের কমন ফ্র্যাকচার। কি নেক ট্রোকেন্টার দুইটাই ফ্র্যাকচারই হচ্ছে, ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার, ট্রোকেন্টারিক ফ্র্যাকচার অফ দ্য ফিমার। এই ফ্র্যাকচার গুলি কি কাদের হয়, এল্ডারলি পার্সনদের ফ্র্যাকচার। এল্ডারলি পার্সনদের আরেকটা কমন ফ্র্যাকচার আমরা বলবো সেটা কি যে প্রক্সিমাল হিউমারাসে যে ফ্র্যাকচার গুলি হয়, প্রক্সিমাল হিউমারাসে আমরা জানি কি কি প্রক্সিমাল হিউমারাসে ফ্র্যাকচার হতে পারে, নেক অফ দ্য হিউমারাসে যে ফ্র্যাকচার হয় এই ফ্র্যাকচারটাও এল্ডারলি পার্সনদের ফ্র্যাকচার। তাহলে এল্ডারলি পার্সনদের কমন ফ্র্যাকচারের মধ্যে আমরা 1 নম্বরে বলবো কোলিস ফ্র্যাকচার, 2 নম্বরে বললাম ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার, ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার, ট্রোকেন্টারিক ফ্র্যাকচার অফ দ্য ফিমার, আর একটা বললাম প্রক্সিমাল হিউমারাসে
ফ্র্যাকচার অফ দ্য প্রক্সিমাল হিউমেরাস। ফ্র্যাকচার প্রক্সিমাল হিউমেরাস মানে এই ফ্র্যাকচারগুলি আর সাধারণত এল্ডারলি পার্সনদের কমন ফ্র্যাকচার। এটা একটা কমন কোশ্চেন, বক্সের কোশ্চেনের মধ্যে আছে, ভাইভা কোশ্চেনের মধ্যে আমাদের জানতে হবে যে ফ্র্যাকচারের মধ্যে ইন জেনারেল। আর একটা ফ্র্যাকচার আছে, এক প্রশ্ন আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। হোয়াট ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এবং কজেস অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, ম্যানেজমেন্ট অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। যে এটা রিটেরও আসে এবং বক্সেও কোশ্চেনটা আছে, ভাইভা জিজ্ঞেস করা হয়। ভাইভা বোর্ডে যদি আমরা জিজ্ঞেস করি তাহলে সেক্ষেত্রে আমরা যে বলবো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, আমরা বলেছিলাম ডেফিনেশন এইটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, যে fracture occurs in weak or diseased bone. Fracture occurs in weak or diseased bone. Diseased bone যদি fracture হয় উইক, কোনো কারণে যদি উইক থাকে, যেমন অস্টিওপোরোটিক বোনস যদি থাকে, বা কোনো কারণে যদি বোনসে এমন একটা ডিজিজ আছে যে ডিজিজের কারণে বোনসটা উইক, সে কারণেও ফ্র্যাকচার হতে পারে। সেটা মাইনর ট্রমায় ফ্র্যাকচারটা হয়। তাহলে ডেফিনেশনটা কি? ফ্র্যাকচার অকার্স ইন উইক অর ডিজিজড বোন। এটা হল প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ডেফিনিশন। এখন কজ যদি বলা হয়, কজ অনেক কজ আছে, কজের মধ্যে আমরা একটু মনে রাখার সিস্টেম করে নেই, আমরা ভাইভা বোর্ডে ইজিলি আমরা বলতে পারবো। এক নম্বর যদি বলি, আমরা উইক বোন বললাম অস্টিওপোরোসিস, এক নম্বরে আমরা বলবো অস্টিওপোরোসিস। দুই নম্বরে যদি বলি আমরা অস্টিওপোরোসিসের পরই যদি আমরা বলি অস্টিওম্যালেশিয়া, এটাও একটা ইয়ে বা ডিজিজ আমরা জানি। অস্টিওপোরোসিস যেখানে টোটাল বোন মাস কমে যায়, আর অস্টিওম্যালেশিয়া যেখানে মিনারালাইজেশন ডিফেক্ট, যেটা চিলড্রেনদের রিকেট, অ্যাডাল্টদের সেখানে বলা হয় অস্টিওম্যালেশিয়া। তাহলে অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া। তারপরে যদি বলি আমরা যে ইনফেকশনের কথা আমরা জানি, যে অস্টিওমাইলাইটিস যদি হয়, অস্টিওমাইলাইটিস হলে আমরা জানি যে বোনের কি হয়, বোনের প্যাথোলজিক্যাল স্টেজের মধ্যে আমাদের মনে আছে বোন স্টেজ অফ ইনফ্লামেশন, স্টেজ অফ সাপারেশন, স্টেজ অফ নেক্রোসিস, স্টেজ অফ নিউবর্ন ফরমেশন, স্টেজ অফ রেজলিউশন বা হিলিং। তাহলে এই একটা নেক্রোসিস একটা স্টেজ আছে। নেক্রোসিস যদি হয়ে যায়, সেই অবস্থায় সেই পার্টটা যদি ওয়েট বিয়ার করে, কি হবে? প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে। অস্টিওমাইলাইটিস একটা কজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এরপরে আর একটা কমন কজ আছে, সেটা হচ্ছে যে বিষয় বা অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা হলো একটা জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক ডিজিজ, যেখানে টাইপ ডিফেক্ট ইন দ্য টাইপ অফ 1 কোলাজেন। টাইপ 1 কোলাজেন আমরা বোনের যদি স্ট্রাকচারের কথা মনে আছে কিনা, বোনের যে এখানে যে টাইপ 1 কোলাজেন যে থাকে, টাইপ 1 কোলাজেনে ডিফেক্ট থাকে। কাজে ওখানে যদি আমরা যত পেশেন্টকে ক্যালসিয়াম ভিটামিন দেই, কোনো লাভ হবে না, কারণ এটা জেনেটিক ডিসঅর্ডার, এমন একটা সমস্যা আছে তার জেনেটিক ডিজিজের কারণে টাইপ 1 কোলাজেনে ডিফেক্ট আছে। কাজে এই পেশেন্টটা যখনই মাইনর ট্রমায় এটা ফ্র্যাকচার হয়ে যাবে। জেনেটিক ডিসঅর্ডার or defect, there is defect in type 1 collagen, it is called osteogenesis imperfecta। ডিটেলস বলতে গেলে অনেক বলা যাবে, দেখা যাবে যে আমাদের একটা লেকচার হয়ে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা শর্টলি আমাদের যেটা মনে রাখতে হবে, জেনেটিক ডিসঅর্ডার where there is defect in type 1 collagen, এটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা কজ। এরপরে কজগুলি যেটা বলবো আমরা, সেই কজগুলি এইরকম কজ, আমরা যতগুলি বোন টিউমারের নাম জানি, প্রত্যেকটা বোন টিউমারের কি নাম এখানে বলতে পারবো, যেটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে। বোন টিউমার যদি হয়, সেখানে একটা সময় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবেই। বোনে টিউমার হচ্ছে, লেশন হবে, বোন ডিস্ট্রাকশন হবে, কাজেই মাইনর ট্রমায় ফ্র্যাকচার হবে। কাজে আমি যতগুলো ফ্র্যাকচারের মানে বোন টিউমারের নাম জানি, সেগুলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। কমন কিছু বোন টিউমারের কথা আমরা যদি বলে নিই, যেমন অস্টিওব্লাস্টোমা যদি বলি, অস্টিওসার্কোমার কথা বলি, যদি কন্ডোসার্কোমার কথা বলি, উইং সার্কোমার কথা বলি, জায়ান্ট সেল টিউমার কথা বলি, মাল্টিপল মাইলোমার কথা বলি, যে টিউমারগুলি আমরা সচরাচর বোন টিউমার হিসেবে নাম জানি আমরা, সেই টিউমারগুলি আমি বোন টিউমার নিয়ে কথা বলবো। তাহলে এই বোন টিউমারগুলি, যে কোনো বোন টিউমারের নাম তুমি এখানে বলবা, সেটাই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কজ বলা হয়ে যাবে। তাহলে বোন টিউমারের কতগুলো নাম বলে দিলেই হয়ে যাবে। তাহলে কজেস অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আমরা কি কি বললাম? অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া, অস্টিওমাইলাইটিস, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। বোন টিউমারের মধ্যে আমরা কিছু কিছু বলি, অস্টিওব্লাস্টোমা বলি আমরা, অস্টিওসার্কোমা একটা কমন টিউমার, উইং সার্কোমা, কন্ডোসার্কোমা, জায়ান্ট সেল টিউমার, মাল্টিপল মাইলোমা, এই টিউমারগুলি কমন। তাহলে এগুলি বললাম আমরা, যে কজ বললাম, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কজ হয়ে গেল আমাদের।
এরপরে যদি আমরা বলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ম্যানেজমেন্ট কি, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ম্যানেজমেন্ট এক কথায় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ম্যানেজমেন্ট বললে আমরা এটা বলবো যে সে এট ফার্স্ট কি করবো আমরা, ফ্র্যাকচার স্টেবিলাইজেশন বাই ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। আমরা বলেছিলাম একটু পরেই আমরা চলে আসবো ওপেন ডিডাকশন ইন্টারনাল ফিক্সেশনে। ওপেন করবো এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যদি হয় সেক্ষেত্রে কখনই আমরা ওই কনজারভেটিভ ম্যানেজমেন্ট এটা করতে পারবো না, যে প্লাস্টার করে চিকিৎসা করবো সেটা হবে না। আমার কি করতে হবে, ওপেন করতে হবে এবং ইন্টারনাল ফিক্সেশন করতে হবে। ওপেন ডিডাকশন তো ফ্র্যাকচার স্টেবিলাইজেশন বাই ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। আর সেকেন্ড কথা যেটা বলবো ম্যানেজমেন্টের মধ্যে, সেটা কি, ট্রিটমেন্ট অফ কজ। আমার যদি অস্টিওপোরোসিস থাকে তো অস্টিওপোরোসিস চিকিৎসা করতে হবে, অস্টিওমাইলাইটিস থাকলে অস্টিওমাইলাইটিস চিকিৎসা করতে হবে, যে কজ, টিউমার থাকলে বোন টিউমারের চিকিৎসা করতে হবে। কাজে আমি অ্যাকর্ডিং টু কজ আমি চিকিৎসা করবো। ব্রড সেন্সে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারে যদি ট্রিটমেন্ট জিজ্ঞেস করি আমরা কি বলবো, ফ্র্যাকচার স্টেবিলাইজেশন বাই ওপেন ডিডাকশন ইন্টারনাল ফিক্সেশন। তারপরে কি বলবো আমরা, যে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। এটা বললেই আমাদের মোটামুটি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারে ট্রিটমেন্ট হয়ে যাবে। এরপরে একটা প্রশ্ন আছে, কমন প্রশ্ন থাকে বক্সে, যে সে আমরা রিডাকশন বলছিলাম, ক্লোজ রিডাকশন আর ওপেন রিডাকশন। ওপেন ডিডাকশন মানে কি, যেটা ওপেন করে আমরা মানে অপারেশন করে বোন এক্সপোজ করে আমরা রিডাকশন করি। তাহলে ওপেন ডিডাকশন যখন করা হয় আমরা বলেছিলাম সেখানে কি ইন্টারনাল ফিক্সেশন করতেই হয়, মানে ওপেন ডিডাকশন আর ইন্টারনাল ফিক্সেশন, ORIF, ওরিফ। ওপেন ডিডাকশন, হোয়াট ডু মিন বাই ওরিফ, ORIF, মানে ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। এটা ভাইবা করছেন, ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। ইন্ডিকেশনস অফ ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। ইন্ডিকেশনটা কি, এক নম্বর ইন্ডিকেশন যদি আমরা বলি সেটা কি, ফেইলিউর অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে কি, আমরা একটা ফ্র্যাকচার হয়েছে পরে আমরা ক্লোজ রিডাকশন করলাম, ওটা ফেল করলো, মানে ক্লোজ রিডাকশন ফেল করলেই তাহলে আমরা যদি কি করতে হবে, বারবার ক্লোজ রিডাকশনের দিকে আর যাবো না, আমরা কি করবো, আমরা ওপেন করবো। এক নম্বর ইন্ডিকেশন কি হলো, ফেইলিউর অফ ক্লোজ রিডাকশন অথবা অর কনজারভেটিভ ট্রিটমেন্ট। তাহলে ওপেন রিডাকশন ফার্স্ট ইন্ডিকেশন হলো ফেইলিউর অফ ক্লোজ রিডাকশন। সেকেন্ড ইন্ডিকেশন যেটা, সেটা কি, মাল্টিপল ফ্র্যাকচার। পার্সনের বডিতে যদি একটা পেশেন্ট আসে এরকম অনেকগুলি ফ্র্যাকচার নিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা কখনোই আমরা ক্লোজ রিডাকশনের দিকে যাব না, প্লাস্টার করে যা রাখবো, ক্লোজ রিডাকশন করে প্লাস্টার করে রাখবো, সেটা হবে না। আমার কি করতে হবে, একটা একটা ফিক্সেশন করতে হবে। মাল্টিপল ফ্র্যাকচার হলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন করতে হবে। সেকেন্ড ইন্ডিকেশন আমরা কি বলছি, মাল্টিপল ফ্র্যাকচার। থার্ড ইন্ডিকেশন যেটা, সেটা হচ্ছে একটু আগে আমরা বলছিলাম প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, যদি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমরা একটু আগে বলছিলাম যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হলে আমরা ট্রিটমেন্ট কি করবো, ওপেন ডিডাকশন ইন্টারনাল ফিক্সেশন। কাজে ওপেন ডিডাকশন ইন্টারনাল ফিক্সেশন ইন্ডিকেশন হলে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারই বলবো। থার্ড ইন্ডিকেশন আমরা বললাম প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ফোর্থ ইন্ডিকেশন যদি আমরা বলি যে ডিসপ্লেসড ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার। জয়েন্টের মধ্যে কোনো ফ্র্যাকচার যদি ডিসপ্লেস ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে কখনোই আমরা ওই ফ্র্যাকচারটাকে আমরা ক্লোজ ট্রিটমেন্ট করবো না, আমরা সেটাকে ওপেন করে ইন্টারনাল ফিক্সেশন, ওপেন রিডাকশন করে ইন্টারনাল ফিক্সেশন করতে হবে। ডিসপ্লেসড ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার, আমরা ইন্ডিকেশন তাহলে কয়টা বললাম, ফেলিওর অফ ক্লোজ রিডাকশন, মাল্টিপল ফ্র্যাকচার, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, ডিসপ্লেসড ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার। আর একটা ইন্ডিকেশন বলা হয় সেগমেন্টাল ফ্র্যাকচার। যে সেগমেন্টাল ফ্র্যাকচার হয়, একটা আমরা ক্লাসিফিকেশনের মধ্যে বলছিলাম, রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে, যে একটা ফ্র্যাকচার লং বোনে যদি দুইটা সেগমেন্টে ফ্র্যাকচার হয় তখন আমাদের কি করতে হবে, যে যে সেটাকে আমরা বলি ক্লোজ সেগমেন্টাল ফ্র্যাকচার। এই সেগমেন্টাল ফ্র্যাকচার থাকলে কখনই আমরা দেখা যাবে যে কি, আমি যদি ক্লোজ করতে যাই রিডাকশন, একটা সেগমেন্টে হয়তো রিডাকশন হয়ে গেল, অন্য সেগমেন্টে হলো না, আবার অন্য সেগমেন্ট যদি করতে যাই দেখা যাবে এটা হবে না। কাজে সেগমেন্টাল ফ্র্যাকচার থাকলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওপেন রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন করতে হবে। আরেকটা ইন্ডিকেশন বলা হয় যে ইপিফেশিয়াল ইনজুরি, আমরা বলেছিলাম ইপিফেশিয়াল ইনজুরি, এটাকে সল্টন হ্যারিস ক্লাসিফিকেশন আছে, ওই ক্লাসিফিকেশন অনুযায়ী এত ডিটেলস যদি তোমাদের মনে না থাকে তাহলে তারপর এইটুকু মনে রাখবা, ইপিফেশিয়াল ইনজুরি টাইপ 2, 3, 4 ইপিফেশিয়াল ইনজুরি যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, মানে ইপিফেশিয়াল ফ্র্যাকচার যদি হয় টাইপ 1 হলে আমরা ক্লোজ রিডাকশন করতে পারবো, টাইপ 2, 3, 4 হলে কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারবো, টাইপ 1 হলে, টাইপ 2, 3, 4 হলে সেক্ষেত্রে কি করতে হবে, ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। তাহলে এইটুকু আমার এই কটা
কমন ইন্ডিকেশন ওপেন ডিরেকশন ইন্টারনাল ফিক্সেশন। এছাড়াও আছে আরো কিছু ফ্র্যাকচার, যেমন ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার যদি হয়, যদি সেক্ষেত্রে ওপেন ডিরেকশন ইন্টারনাল ফিক্সেশন করা হয়, যে বলা হয়। গেলিয়াজি ফ্র্যাকচার একটা ফ্র্যাকচার আছে, ফ্র্যাকচার ইন্ডিকেশন কি, নামটাই ফ্র্যাকচার নেসেসিটি। গেলিয়াজি ফ্র্যাকচার মানে fracture lower shaft of the radius with dislocation of the inferior radioulnar joint, এটার নাম গেলিয়াজি ফ্র্যাকচার। একটু আগে আমরা বলছিলাম মন্টাজিয়া ফ্র্যাকচার, মানে কি ফ্র্যাকচার আপার shaft of the ulna with superior radioulnar dislocation is called মন্টাজিয়া ফ্র্যাকচার। এর অপোজিট একটা কথা যদি বলি আমরা, আর একটা যে রেডিয়াসে যদি ফ্র্যাকচার হয়, লোয়ার রেডিয়াসে ফ্র্যাকচার হবে, রেডিয়াসের লোয়ার শ্যাফটে ফ্র্যাকচার হবে এবং ইনফিরিয়র রেডিওয়ালনার জয়েন্ট ডিসলোকেশন হবে। এটার নাম হলো গেলিয়াজি ফ্র্যাকচার। এই গেলিয়াজি ফ্র্যাকচার এমন একটা ফ্র্যাকচার, ফ্র্যাকচার নেসেসিটি। ফ্র্যাকচারটা হলে আমরা ক্লোজ রিডাকশন যদি করি, কখনোই এটা সে ম্যালইউনিয়ন হবে, কখনোই অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট আমরা রেজাল্ট পাবো না, অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হবে না। ফ্র্যাকচার নেসেসিটি মানে এটা গেলিয়াজি ফ্র্যাকচার হলে আমরা অলওয়েজ কি করতে হবে, ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন করতে হবে। তাহলে আমরা আরেকটা ফ্র্যাকচার বললাম, এই পার্টিকুলার দুইটা ফ্র্যাকচারের নাম বলছি আমি, ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার, গেলিয়াজি ফ্র্যাকচার। এগুলো হলো ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশনের আমরা যে যেটা বললাম, ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশনের ইন্ডিকেশন। ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশনের কমপ্লিকেশনস কি হতে পারে? কমপ্লিকেশনস হতে পারে যদি আমরা যেহেতু একটা ফ্র্যাকচার ট্রিটমেন্ট করতেছি আমরা এবং ওপেন করতেছি আমরা, কি হতে পারে? হেমোরেজ হতে পারে, শক হতে পারে, হেমোরেজ থেকে শক হতে পারে, ইনফেকশন হতে পারে। এখানে ইনফেকশন হলে কি হবে? ইনফেকশন মানে অস্টিওমাইলাইটিস হতে পারে। বোনে ম্যারোতে ইনফেকশন, বোন অ্যান্ড ম্যারো ইনফেকশনকে আমরা বলি কি অস্টিওমাইলাইটিস। তাহলে এসে হেমোরেজ হতে পারে, শক হতে পারে, ইনফেকশন হতে পারে। যে মুখস্থ করার দরকার নেই, আমি যদি একটু চিন্তা করি এগুলি বের হয়ে আসবে। আর কি হতে পারে? আমি যেহেতু ফ্র্যাকচার রিলেটেড আমরা কথাবার্তা বলছি, ফ্র্যাকচার ইউনিয়ন হলে পরে যেহেতু ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন করছে, এখানে ডিলেড ইউনিয়ন হতে পারে, নন ইউনিয়ন হতে পারে। আমার ফ্র্যাকচার আমি করলাম, রিডাকশন করলাম, বাট ইউনিয়ন হলো না। ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন করলাম কিন্তু ইউনিয়ন হলো না, নন ইউনিয়ন হতে পারে। এখানে আমরা ম্যাল ইউনিয়ন বলবো না, কারণ আমি ওপেন রিডাকশন করছি, ওপেন করে তো আমি দেখি আমি তো রিডাকশন করছি। এখানে ম্যাল ইউনিয়ন হওয়ার কোনো চান্স নাই। ডিলেড ইউনিয়ন হতে পারে, নন ইউনিয়ন হতে পারে। আর কি হতে পারে? ইমপ্লান্ট ফেলিওর। যদি আমরা নির্দিষ্ট সময়ের আগে যদি পেশেন্ট ওয়েট বিয়ার করে বা পেশেন্টের আমরা প্রপার যদি অপারেশনটা ঠিক মতো এডিকুয়েট ফিক্সেশন না হয়, এডিকুয়েট রিডাকশন না হয়, সেক্ষেত্রে কি হতে পারে? যে পোস্টমর্টম ম্যানেজমেন্টটা যদি আমি ঠিক মতো না করি, তাহলে কি হবে? ইমপ্লান্ট ফেলিওর হতে পারে, ইমপ্লান্ট ফেলিওর হতে পারে। তাহলে এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে জেনারেলি আমাদের ফ্র্যাকচার থেকে। এরপরে যদি আসি আমরা যে যে জেনারেল ফ্র্যাকচারের মধ্যে আমাদের মনে প্রশ্ন যতগুলি বলা হয়েছে কোনো বাদ নাই, সবই আমরা বলে ফেলছি। আমরা একটু স্পেসিফিক আমরা ফ্র্যাকচারের দিকে চলে যাই। যে কলিস ফ্র্যাকচার নাম তোমরা শুনছো, কলিস ফ্র্যাকচার, এটা নিয়ে আমার বেশ কিছু কোশ্চেন আছে, আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলি। কলিস ফ্র্যাকচারটা কি? কলিস ফ্র্যাকচার, হোয়াট ইজ কলিস ফ্র্যাকচার? যে এটা আমি এই জন্য বললাম যে কলিস ফ্র্যাকচার ওল্ড এজের পেশেন্টের কমন ফ্র্যাকচার যে কয়টা আছে ওর পরই একটা কোশ্চেন যদি থাকে সেটা কলিস ফ্র্যাকচার থেকে থাকে। যেহেতু কমন এক নম্বর কজই ওল্ড এজের কমন ফ্র্যাকচারের মধ্যে কলিস ফ্র্যাকচার একটা কমন, ওই প্রশ্নটার সাথে প্রশ্নটা আছে, আবার আলাদা আলাদা কলিস ফ্র্যাকচার নিয়ে প্রশ্ন আছে। তাহলে কলিস ফ্র্যাকচারটা কি? ফ্র্যাকচার লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস 2.5 centimeter from the distal radial articular surface. The distal radial articular surface, radius is the distal articular surface, ও থেকে 2.5 সেন্টিমিটার মধ্যে যদি কোনো ফ্র্যাকচার হয় সেটাকে আমরা বলি কলিস ফ্র্যাকচার। তাহলে হোয়াট ইজ কলিস ফ্র্যাকচার? Fracture lower end of the radius 2.5 centimeter from the distal radial articular surface. এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার ডিস্টাল রেডিয়াল আর্টিকুলার সারফেসের মধ্যে যদি লোয়ার রেডিয়াসে কোনো ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি আমরা কলিস ফ্র্যাকচার। কলিস ফ্র্যাকচার দিয়ে যদি এরপরে আসে যে কলিস ফ্র্যাকচার একটা পেশেন্ট তোমার কাছে কিভাবে প্রেজেন্ট করবে, তাহলে যে কোনো ফ্র্যাকচারের পেশেন্টের আমরা কিভাবে ক্লিনিক্যাল ফিচার্স প্রেজেন্টেশন আমরা বলছিলাম, হিস্ট্রি অফ ট্রমা থাকবে, পেইন থাকবে, সোয়েলিং থাকবে, রেস্ট্রিকশন অফ মুভমেন্ট থাকবে, আনএবল টু ইউজ দ্য পার্ট, ডিফর্মিটি থাকবে। কমন ডিফর্মিটি কি হয় এই ক্ষেত্রে? এই কলিস ফ্র্যাকচার ক্ষেত্রে আমরা লেকচারে একটা বলছিলাম যে কমন ডিফর্মিটি হয় ডিনার ফর্ক ডিফর্মিটি। ডিনার ফর্ক
ডিফর্মিটি। কমন ডিফর্মিটি কি হয়? যে হাতের পজিশনটা কাঁটা চামচের মতো হয়ে যায়। ডিনার ফর ডিফর্মিটি। এইভাবে ডিনার ফর ডিফর্মিটি। এই ডিনার ফর ডিফর্মিটিটা হচ্ছে এটা ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে আমাদের আসবে। এরপরে একটা প্রশ্ন থাকে এখানে যে কোলিস ফ্র্যাকচার কাদের হয় বেশি? এটা আমরা জানি ওল্ড এজ এর পেশেন্টদের কমনলি এই ফ্র্যাকচারটা হয়। এলডারলি পেশেন্টদের ফ্র্যাকচার হয়। অস্টিওপোরোটিক বোন থাকে বলছে যখন ফল অন আউটস্টেশনের যখন ইনজুরি হয় তখন উইথ রিস্ট ডরসিফ্লেকশন এই অবস্থায় ইনজুরি হলে পরে দেখা যায় যে অন্য কোথাও ফ্র্যাকচার না হয়, ফ্র্যাকচারটা হয় কোথায়? লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াসে ফ্র্যাকচার হয় 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য ডিস্টাল রেডিয়াল আর্টিকুলার সারফেস, এই রিজনে ফ্র্যাকচারটা হয়, এই জন্য এটা কোলিস ফ্র্যাকচার বলা হয়। মেকানিজম অফ ইনজুরিটা কি? ফল অন আউটস্টেশন উইথ রিস্ট ডরসিফ্লেকশন, যে এই একটা হলো মেকানিজম অফ ইনজুরি। ওল্ডারলি পার্সেন্টের কমন ফ্র্যাকচার, এটাও আমাদের বলতে হবে। কমন ডিফর্মিটি, ডিনার ফর ডিফর্মিটি। ক্লিনিক্যাল ফিচার্স আমরা বলছি ফ্র্যাকচারের যে তো ক্লিনিক্যাল ফিচার্স আমরা জানি, স্টেপটোমা, পেইন, সোয়েলিং, রেস্ট্রিকশন অফ মুভমেন্ট, আনএবল টু ইউজ দ্য পার্ট, ডিফর্মিটি। এই ফ্র্যাকচারটা আমরা ডায়াগনোসিস কনফার্ম করবো কি করে? ডায়াগনোসিস কনফার্ম করবো আমরা এইভাবে যে যদি এক্স-রে অফ দ্য রিস্ট জয়েন্ট anteroposterior and lateral view, X-ray of the wrist joint anteroposterior and lateral view, রিস্ট জয়েন্ট anteroposterior ভিউ এবং ল্যাটারাল ভিউ করলে পারবে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো। এখন আমরা ডিফর্মিটি বলছিলাম, এখন ডিসপ্লেসমেন্ট কি কি হতে পারে কোলিস ফ্র্যাকচারের ক্ষেত্রে? কোলিস ফ্র্যাকচারের ক্ষেত্রে 6 ডিসপ্লেসমেন্ট মে অকার ইন কোলিস ফ্র্যাকচার, কমনলি 6 ডিসপ্লেসমেন্ট। এখন একটা পেশেন্টের যে আমরা 6টা ডিসপ্লেসমেন্ট পাবো এমন কোনো কথা নাই। ইভেন এমন হতে পারে একটা আনডিসপ্লেস ফ্র্যাকচার তোমার কাছে আসতে পারে, যে আনডিসপ্লেস ফ্র্যাকচার যে দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট, কোনো ডিসপ্লেসমেন্ট নাই, সিম্পল একটা ফ্র্যাকচার হয়েছে বাট দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট। আর যদি ডিসপ্লেসমেন্ট থাকলে পরে 6টা ডিসপ্লেসমেন্ট হতে পারে কি? ডরসাল ডিসপ্লেসমেন্ট, ডরসাল অ্যাঙ্গুলেশন, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, ল্যাটারাল অ্যাঙ্গুলেশন, সুপাইনেশন, আর কি ইম্প্যাকশন। ইম্প্যাকশন ইম্প্যাক্টেড হয়ে যায় একটা ফ্র্যাগমেন্টের মধ্যে জ্যামড হয়ে যায়, ইম্প্যাকশন, এটা কি বলি আমরা? ইম্প্যাকশন। এই 6 ডিসপ্লেসমেন্ট আমরা পেতে পারি। এখন একটা পেশেন্টের মধ্যে যেটা পাবো এমন কোনো কথা নেই। কমনলি যেটা পাওয়া যায় ডরসোল্যাটারাল, ডরসাল ডিসপ্লেসমেন্ট এবং ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, এই দুইটা কমনলি আমরা পাই যে পাওয়া যায়। ইম্প্যাকশনও পাই আমরা, অন্যগুলি পাওয়া যায়, অ্যাঙ্গুলেশন, ডরসাল অ্যাঙ্গুলেশন, ল্যাটারাল অ্যাঙ্গুলেশন পাওয়া যায়। ডরসোল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, এটা আমরা ডরসাল ডিসপ্লেসমেন্ট এন্ড ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এখানে একটা কথা যে আমরা একটু যারা জিজ্ঞেস করে ডিনার ফর ডিফর্মিটি যে হয়, এটা কেন ডিফর্মিটি ডিনার ফর ডিফর্মিটি হয়? এই যে একটা ডরসাল ডিসপ্লেসমেন্ট যে হলো, এই ডরসাল ডিসপ্লেসমেন্ট যদি হয় তখনই হাতের পজিশন ডিনার ফর ডিফর্মিটি হতে বাধ্য। এরকম ডরসাল ডিসপ্লেসমেন্ট হওয়ার কারণেই ডিনার ফর ডিফর্মিটি হচ্ছে। কেন হচ্ছে ডিনার ফর ডিফর্মিটি? ডরসাল ডিসপ্লেসমেন্টের জন্য। আর এই ডিসপ্লেসমেন্ট একটা মনে রাখবা, ডিসপ্লেসমেন্ট একটা ফ্র্যাকচারের ডিসপ্লেসমেন্ট অলওয়েজ আমরা বলে থাকি যে প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট না ডিস্টাল ফ্র্যাগমেন্টের পজিশন কোথায় আছে ওইটা দেখে, ডিস্টাল ফ্র্যাগমেন্টের পজিশন যেদিকে আছে ওইটা দেখে ফ্র্যাকচারকে বলি এটা এই ডিসপ্লেসমেন্ট। ডিস্টাল ফ্র্যাগমেন্ট ডরসালি ডিসপ্লেসমেন্ট হয়, ডরসাল ডিসপ্লেসমেন্ট, ভেন্ট্রালি হলে ভেন্ট্রাল ডিসপ্লেসমেন্ট, ল্যাটারালি হলে ল্যাটারাল, মিডিয়ালি হলে মিডিয়াল। ব্যাপারটা হলে সে ডিস্টাল ফ্র্যাগমেন্ট কোন দিকে গেছে ওইটা দিয়ে ফ্র্যাকচারকে আমরা ডিসপ্লেসমেন্টটা বলে থাকি। এটা এখান থেকে আরেকটা প্রশ্ন স্যারা জিজ্ঞেস করে যে সে যদি ডরসাল ডিসপ্লেসমেন্ট না ভেন্ট্রাল ডিসপ্লেসমেন্ট হয় অপোজিট কোলিস যেটা বলা হয়, সেটাকে কি বলতাম? স্মিথ ফ্র্যাকচার। সেটাকে তখন আমরা কোলিস ফ্র্যাকচার না বলে বলতাম কি স্মিথ ফ্র্যাকচার। তখন ওই পেশেন্টের কখনোই কিন্তু স্মিথ ফ্র্যাকচার হলে পেশেন্টের ডিনার ফর ডিফর্মিটি আমরা পাবো না, ডিনার ফর ডিফর্মিটি পাবো না। আমরা এক্সরে করলে ওইটা বুঝতে পারবো, স্মিথ ফ্র্যাকচারটা আমরা বুঝতে পারবো যে স্মিথ ফ্র্যাকচার মানে কি জাস্ট রিভার্স কোলিস, কোলিসের অপোজিট। ওখানে ডরসাল ডিসপ্লেসমেন্ট হয় আর এখানে ভেন্ট্রাল ডিসপ্লেসমেন্ট হয়। তাহলে এটাকে বলা হয় রিভার্স কোলিস মানে স্মিথ ফ্র্যাকচার। এটাও জিজ্ঞেস করে অনেক সময়। আমরা ডায়াগনোসিস কনফার্ম করবো কি করে সেটাও বললাম। তারপর স্যার অনেক সময় জানতে চাই যে ট্রিটমেন্ট কি করবো। আমরা এখন রিটেনই হইলে অনেক কথা লিখবো, অনেক কথা বলতে পারবো, ভাইভা বোর্ডে যখন বলবো তখন আমাদের জাস্ট মূল কথাটা বলতে হবে যে আমি কি করতে চাচ্ছি। ডিটেলস না হলেও ডিটেলস বলা যাবে না, বলার সময় নেই। বাট আমার মনে জানতে হবে এবং মনে মনে বা করে স্থির করে রাখতে হবে যে এই প্রশ্নের অ্যান্সারে আমি এইটা করবো। সেটা কি
যে যদি এখন স্যার ওখানে প্রশ্নটা আছে, স্যার হয়তো একটু জিজ্ঞেস করবে, তুমি প্রশ্নটা টানছো, সেই প্রশ্ন এটা আছে যে ম্যানেজমেন্ট অফ কলেজ স্ট্রাকচার। তাহলে এট ফার্স্ট আমি এই কথাটা বলবো, বা ম্যানেজমেন্ট অফ ডিজিটাল কলেজ স্ট্রাকচারের ক্ষেত্রে, যে in case of undisplaced fracture, only immobilization by Colles plaster or 6 weeks. In case of undisplaced fracture, যদি আনডিসপ্লেসড ফ্র্যাকচার থাকে, আমার রিডাকশন করার কোনো দরকার নেই। বারবার এই কথাটা বলেছি তোমাদের, আনডিসপ্লেসড ফ্র্যাকচারের ক্ষেত্রে আমার রিডাকশনের কোনো দরকার হবে না। আমি শুধু ইমোবিলাইজ করব প্লাস পলিশ প্লাস্টার দিয়ে আমরা প্লাস্টার করে রাখবো। আমরা কতদিন রাখবো? 6 weeks। আমরা গত দিনও মনে হয় বলছি, অনেকবারই বলছি এই কথাটা, যে ইন কেস অফ চিলড্রেনে আমরা প্লাস্টার রাখি 3 weeks, আপার লিম্বে, অ্যাডাল্টে রাখি আমরা 6 weeks। আর ইন কেস অফ লোয়ার লিম্ব, চিলড্রেনের 6 weeks, অ্যাডাল্টে 12 weeks, এবং ফিমেলের ক্ষেত্রে 2 weeks অ্যাড করা হয়। চিলড্রেনে 8 weeks, অ্যাডাল্টে 14 weeks। যে তাহলে সেই ক্ষেত্রে সেই সূত্র অনুযায়ী আমাদের, যেহেতু এই ফ্র্যাকচারটা আমরা ধরেই নিচ্ছি, বলেই ফেলছি, ফ্র্যাকচারটা কাদের হচ্ছে? কমনলি চিলড্রেনদের কমন ফ্র্যাকচার। যেহেতু চিলড্রেনদের কমন ফ্র্যাকচার, এটা আমরা অ্যাডাল্টদের কমন ফ্র্যাকচার, কাজে এটা আমরা, যেহেতু অ্যাডাল্টের কমন ফ্র্যাকচার, আমাদের যেটা 6 weeks আমরা প্লাস্টারটা রাখবো। আপার লিম্ব অ্যাডাল্টের কমন ফ্র্যাকচার, আমাদের 6 weeks প্লাস্টার রাখবো। ট্রিটমেন্ট আমরা কি বললাম, যে ইন কেস অফ আনডিসপ্লেসড ফ্র্যাকচার, only immobilization by Colles plaster for 6 weeks. In case of displaced fracture, আমরা কি করব? ক্লোজ রিডাকশন করব আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। ক্লোজ রিডাকশন করে আমরা কি করব? যে ডিসপ্লেসমেন্ট আমরা কারেকশন করব। ক্লোজ রিডাকশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ ইমোবিলাইজেশন বাই Colles plaster for 6 weeks. এখন অনেক স্যার এই প্রশ্নটা করে যে জেনারেল অ্যানেস্থেসিয়া অনেক সময় দেওয়া সম্ভব হয় না, দিতে পারি না আমাদের পেশেন্টের জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে খরচের একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে কি করি? আমরা লোকাল অ্যানেস্থেসিক এজেন্ট ইউজ করি, হেমাটোমা ব্লক। হেমাটোমা ব্লক মানে কি? জাস্ট ওই যেখানে ফ্র্যাকচার হেমাটোমা হয় ওই সাইটে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিলে পরে পেশেন্টের পেইন অনেকটাই কমে যাবে। ওইটা করে আমরা কি করব? আমরা ক্লোজ রিডাকশন করবো, তাতে পেশেন্টের পেইন কম হবে। আমাদের কাজ হলো রিডাকশন করা, এবং পেইন ফ্রি কন্ডিশনে আমাদের এটা করতে হবে। পেশেন্টকে ব্যথা দিয়ে আমরা রিডাকশন করা যাবে না। তাহলে ক্লোজ রিডাকশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া অর হেমাটোমা ব্লক, যে হেমাটোমা ব্লক দিয়ে করতে পারি আমরা। আর যদি হেমাটোমা ব্লক মনে না থাকে, অসুবিধা নাই, ক্লোজ রিডাকশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ ইমোবিলাইজেশন বাই Colles plaster ফর 6 weeks। তারপরে যদি স্যার জিজ্ঞেস করে যে ক্লোজ জেনারেল অ্যানেস্থেসিয়া না দিলে আমরা কি করতে পারি, ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আমাদের বলতে হবে এটা, যে জেনারেল অ্যানেস্থেসিয়া না দিতে পারে লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করতে পারি। হেমাটোমা ব্লক দিয়ে আমরা এটা রিডাকশন করতে পারি। যে এই ক্ষেত্রে যে রিডাকশন আমরা করবো। এরপরে স্যার একটা প্রশ্ন করে, Colles plaster বলতে আমরা কি বুঝি? Colles plaster এইটা, যে যে আমরা যেটা করি কি, শর্ট আর্ম প্লাস্টার মানে শর্ট আর্ম বিলো এলবো থেকে প্লাস্টারটা শুরু করব। বিলো এলবো একটা ভেগ টার্ম। বিলো এলবো আমরা এইভাবে যদি আমরা এলবোটাকে ভাগ করি, আমরা সেক্ষেত্রে 4 আর্মের 3/4 প্লাস্টারের মধ্যে কভার করবো। 4 আর্মের 3/4, 4/3 প্লাস্টারের মধ্যে কভার করবো। এটা হলো আপার লিমিট। লোয়ার লিমিট যেটা, সেটা কি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, নাকেল ফ্রি। তাহলে এইটুক থাকবে প্লাস্টারের মধ্যে, প্লাস্টারের মধ্যে, যে তাহলে প্লাস্টারের মধ্যে থাকবে আমার, যে সে কত, যে এটা হলো যে শর্ট আর্ম প্লাস্টার। এই শর্ট আর্ম প্লাস্টার করে 15 ডিগ্রি পামার ফ্লেকশন এন্ড 15 ডিগ্রি আলনার ডেভিয়েশন, এটা যদি করে রাখি, তাহলে সেটা কি বলা হবে? Colles plaster। শর্ট আর্ম প্লাস্টার প্লাস 15 ডিগ্রি পামার ফ্লেকশন এন্ড 15 ডিগ্রি পামার ফ্লেকশন এন্ড আলনার ডেভিয়েশন। এটা যদি করি আমরা, তাহলে এটাই হয়ে যাবে Colles plaster। এরপরে যদি আসি, আমাদের Colles plaster বললাম, ট্রিটমেন্ট বলা হলো, ওখানে আর কিছু বাকি টাকি নাই। যেটা আছে Colles ফ্র্যাকচার কমপ্লিকেশনস, এটা বক্সের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কমপ্লিকেশন যে কোনো ফ্র্যাকচারে আমরা জানি এখানে কি হতে পারে। Colles plaster ফ্র্যাকচারের ক্ষেত্রেও সেটা হবে, যেটা ইয়ে ম্যাল ইউনিয়ন হতে পারে, গ্লেড ইউনিয়ন হতে পারে, নন ইউনিয়ন রেয়ার, যেটা কর্টিক ক্যান্সেলাস বোন, এখানে ইউনিয়ন হয়। নন ইউনিয়ন যে হয়
খুব বেশি তা না, খুব কম হয়। বাট নন ইউনিয়ন আমরা বলবো, বাট পরে বলবো। ডিলেড ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন খুব কমন। যদি আমি রিডাকশন ঠিক মতো না করি তাহলে কি হবে? ম্যাল ইউনিয়ন হবে। যদি প্রপার টাইমে রিডাকশন হয় তাহলে সেটা ইউনিয়ন না হয়, তাহলে সেটাকে হবে কি হবে? ডিলেড ইউনিয়ন। ডিলেড ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন আর নন ইউনিয়ন। তারপরে আমরা বলবো আমরা কমন একটা কমপ্লিকেশন সেখান থেকে হয়, সেটা হলো যে তোমার যেটা কোলিস ফ্র্যাকচারের ক্ষেত্রে যেটা হলো কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম এটা কি? কম্প্রেশন অফ মিডিয়ান নার্ভ দ্য কার্পাল টানেল ইজ কল্ড কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম নিয়ে বক্সে কোশ্চেন আছে, এটাও আমরা আলাদা করে বলবো। তারপরে একটু জাস্ট আলাপ করে নিচ্ছি, যে বলে নিচ্ছি কার্পাল টানেল সিনড্রোম কি। যে compression of median nerve at the carpal tunnel is called carpal tunnel syndrome. এই carpal tunnel syndrome ডেভেলপ করতে পারে কোলিস ফ্র্যাকচারের ক্ষেত্রে, এটা একটা কমপ্লিকেশন। তাহলে আমরা আরেকটা বললাম কার্পাল টানেল সিনড্রোম। আরেকটা কমপ্লিকেশনস হয়, সেটা হলো সুডিক্স অস্টিওডিস্ট্রফি। এক কথায় আমরা বলতে পারি সুডিক্স অস্টিওডিস্ট্রফি কি আলটিমেটলি কি হয়? পেশেন্টের পারসিস্টেন্ট পেইন হয়, স্টিফনেস হয় আর সোয়েলিং থাকে। ইউনিয়ন ঠিক মতো হয়ে যায়, পেশেন্টের দেখা যায় পেশেন্ট তোমার কাছে কমপ্লেন নিয়ে আসবে কি অনেক ব্যথা আছে, হাত ফুলে আছে, সোয়েলিং আছে এবং রিস্ট জয়েন্টে মুভমেন্ট হচ্ছে না। তাহলে এটা হলো যে পারসিস্টেন্ট পেইন, পারসিস্টেন্ট সোয়েলিং আর হলো যে স্টিফনেস। এই তিনটা আমাদের যে এই তিনটাকে একসাথে আমরা বলি সুডেক্স অস্টিওডিস্ট্রফি। সুডেক্স অস্টিওডিস্ট্রফি যদি মনে নাও থাকে তাহলে আমরা যদি ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা করে বলি পারসিস্টেন্ট পেইন, পারসিস্টেন্ট সোয়েলিং, স্টিফনেস, এটা কোলিস ফ্র্যাকচারের ক্ষেত্রে হতে পারে কমপ্লিকেশনস। আরেকটা কমপ্লিকেশনস হয় যেটা কি রাপচার এক্সটেন্সর পলিসিস্টেন্ডন, ফ্র্যাকচারের সাথে হতে পারে অথবা আমরা রিডাকশন করতে গিয়ে আমরা ঘটাতে পারি রাপচার এক্সটেন্সর পলিসিস্টেন্ডন। আরেকটা কমপ্লিকেশন যেটা হয়, আমরা 6 সপ্তাহ সাধারণত কি করি, আমরা প্লাস্টারটাকে যে প্লাস্টার করে রাখি, 6 সপ্তাহ প্লাস্টার রাখতে হয় আমাদের। এই যে ইমোবিলাইজ করে রাখলাম, প্রলং ইমোবিলাইজেশন করে রাখলাম, তাহলে দেখা যায় যে কি যে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। শোল্ডার জয়েন্টটা কি হতে পারে? ফ্রোজেন হয়ে যেতে পারে। ফ্রোজেন শোল্ডার ডেফিনেশনটা হলো এরকম, পেইনফুল রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য শোল্ডার জয়েন্ট ইজ কল্ড ফ্রোজেন শোল্ডার। পেইনফুল রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য শোল্ডার জয়েন্ট ইজ কল্ড ফ্রোজেন শোল্ডার। কাজেই দেখা গেল ইউনিয়ন কোলিস ফ্র্যাকচার ট্রিটমেন্ট করলাম, কোলিস ফ্র্যাকচার ইউনিয়ন হয়ে গেল, কোলিস ফ্র্যাকচার ম্যানেজমেন্ট প্রপারলি হলো। বাট একটা কমপ্লিকেশন স্ক্রিপ্ট করে করলো কি, যে যেহেতু আমরা এই 6 সপ্তাহ ইমোবিলাইজ করে রাখছি, এটার কারণে পেশেন্টের ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। যে তাহলে এটা একটা কমপ্লিকেশন। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা বলতে হবে পেশেন্টকে, যে আপনি ওই প্লাস্টারের মধ্যে শোল্ডার জয়েন্টের একটু মুভ করবেন, শোল্ডার জয়েন্টকে মুভ করবেন, তা নাহলে এটা সে কি শোল্ডার জয়েন্ট স্টিফ হয়ে যেতে পারে। এই যে পেইনফুল রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য শোল্ডার জয়েন্ট ইজ কল্ড ফ্রোজেন শোল্ডার। কি দাঁড়ালো আমাদের কমপ্লিকেশনস? আমরা যদি আবার একটু বলি, কোলিস ফ্র্যাকচারের ক্ষেত্রে ডিলেড ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন, কার্পাল টানেল সিনড্রোম, পারসিস্টেন্ট পেইন, পারসিস্টেন্ট সোয়েলিং আর কি স্টিফনেস, রিস্ট জয়েন্ট স্টিফ হয়ে যেতে পারে। আর কি হতে পারে? যে যেটা বললাম রাপচার এক্সটেন্সর পলিসিস্টেন্ডন, এটা বলেছি আমরা। আর একটা বললাম আমরা যেটা ফ্রোজেন শোল্ডার। এই কমপ্লিকেশন গুলি সাধারণত কমনলি হতে পারে। আমরা মোটামুটি আজকে যতটুকু বললাম, যে এই প্রশ্নগুলি যদি তোমরা মনে রাখো অনেক কিছুর অ্যান্সার করা যাবে ফ্র্যাকচার দিয়ে। নেক্সট ক্লাসে আমরা আজকে শেষ করবো আমরা এখন ইয়ে, যে যতটুকু বললাম আমার মনে হয় যদি এতটুকু মনে রাখা যায় তাতে অ্যান্সার করা যাবে। যে বারবার পড়তে হবে, বারবার বইয়ে সবগুলি আছে। আমার আমি ভাই জাস্ট এই কোলিস ফ্র্যাকচারের মধ্যে অনেক কিছু আছে, বা জেনারেল প্রিন্সিপালস অফ ফ্র্যাকচারের মধ্যে অনেক কিছু আছে। বক্সে সে কোশ্চেন যেগুলি সাধারণত ভাবে ধরা হয়, বক্সে যেগুলি থাকে, এর ক্রস কোশ্চেনের স্যাররা যেগুলি জিজ্ঞেস করে এগুলি নিয়ে একটু বলার চেষ্টা করেছি। আমার মনে হয় তোমরা যদি নিজেরা একটু পড়ো, আমার বলছে ভাইবা ফেস করা যাবে, কোনো সমস্যা হবে না এবং ভালো নম্বর পেয়ে পাশ করা যাবে। সামনে পরীক্ষা, বেশি দিন বাকি নাই। যে নভেম্বরে স্টুডেন্টদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল রেগুলার ব্যাচের, এই পরীক্ষাটা মার্চে হতে যাচ্ছে। এখন পড়তে হবে, সময় খুব কম। আর 3টা সাবজেক্টই গুরুত্বপূর্ণ এবং আলাদা আলাদা করে সময় ভাগ করে যা পড়ানো হয়েছে এইগুলি একটু আমরা যদি পড়ার চেষ্টা করি, আমার মনে হয় অ্যান্সার করতে পারবো। আমরা সবাই ভালো করবো পরীক্ষায়, সবাই পাশ করবো, সবাই পাশ করে সবাই ডাক্তার হয়ে যাবো, এটাই আমাদের কাম্য। যে আমাদের ভালো করতে হবে পরীক্ষায়।
ভালো থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।